নমস্কার, কেমন আছো সবাই? আমরা জানো তো বেশ ভালো আছি। আর আমাদের এখানে না বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে প্লিজ জানিও তো। আর শীতের সকাল মানে খুব ভালো লাগে জানো তো, শীতের সকালে গরম গরম এক কাপ কফি কিংবা দুধ চা, তাই না বলো? খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে তো সকালটা একটা ভীষণ ব্যস্ততম দিন, জানো তো, সকাল মানেই ব্যস্ততম দিন সবার জীবনেই থাকে, আর মেয়েদের তো একটু বেশিই থাকে। আর সকাল সকাল দেখো, যেহেতু মেয়ের পরীক্ষা সামনেই, বললাম না টেস্ট পরীক্ষা, তো তো ভোরবেলা থেকে উঠে পড়তে শুরু করে দেয়। আর দেখো রুদ্রকে দিয়ে না বলেছেন একটু একটু করে কাজ করাই, দেখো পেটটা ক্লিন করছিলাম, তো বললাম তুমি একটু আমাকে হেল্প করো। সকালের সমস্ত কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, গোপুসোনার ব্রেকফাস্টও হয়ে গিয়েছে, রুদ্র দুধ খাওয়াও হয়ে গিয়েছে, আর আমাদের তো চা কফিও যা হোক খাওয়া হয়ে গিয়েছে। তো এবারে দেখো রুদ্রকে একটু বলেছি না সকালবেলা পড়াতে বসাই, তো একটু পড়াতে বসিয়েছি। ওরও তো জানো তো সামনে এক্সাম আছে 26 তারিখ থেকে, 26শে নভেম্বর থেকে। আর এইগুলো কি বলো তো, এগুলো হলো আগের বারের গত বছরের কোয়েশ্চেন পেপার। তো এগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোতেই বারবার করে একটু প্র্যাকটিস করাচ্ছি, দেখছি যে ও কোয়েশ্চেন পেপারে কেমন করে লিখতে পারে। বা ঘড়ির সময় দিয়ে দিচ্ছি 1-1.5 ঘন্টার মধ্যে এগুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে, যেটা প্রি এক্সাম বলা হয়, মানে প্রি এক্সামের মানে ওটা, সেটাই ওকে প্র্যাকটিস করাচ্ছি। আজকে আবার কি বলো তো, বারবার করে লেখাচ্ছি তো খাতাগুলো না মলিন হয়ে গেছে পেপারটা। তো আজকে ভাবছি যখন স্কুলে দিতে যাব তখন আর একটা শিট নিয়ে নেব, কারণ বারবার করে প্র্যাকটিস করাতে হচ্ছে। ওরও মানে অভ্যাস হয়ে যাচ্ছে কিভাবে লিখতে হবে, নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। তো সেটাই দেখো, লিখতে লিখতে 14 বার ধরে বাইরে চলে যাবে, খেলা করবে, নাই পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, তার মধ্যে ওকে লেখাতে হবে। তোমাদের বাচ্চারা কে কেমন করে প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে, তো আশা করি সব বাচ্চারাই করে। যদিও আমার মেয়ে কিন্তু ছোটোবেলায় এমনটি করতো না, রান্নাঘরে আসন পেতে ওকে বসাতাম, এই লেখাগুলো দিতাম, ও বসে বসে নিজে নিজেই চুপচুপ করে লিখে নিত। কিন্তু রুদ্র সেটা করে না, রুদ্র এক জায়গায় দাঁড়াই না। যা হোক, অনেক বকবক করেছি তোমাদের সাথে। এবারে দেখো চলে এসেছি রান্নাঘরে, খানিকটা রান্নাবান্না সেরে নিই। এবার তারা আছে বলেছি না, অফিসে যাব, আবার তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে রুদ্রকে স্কুলে দেব, দিয়ে এসে স্নান টান করবো। একবার সকালে হয়ে যায়, কিন্তু রান্নাবান্না করার পরে কি বলতো, প্রচণ্ড মানে অস্বস্তি লাগে। তো আর একবার একটু গাটা ধুয়ে নিয়ে পরিষ্কার ফ্রেশ হয়ে তারপরে শাড়ি পরে বেরিয়ে পড়বো। খুবই তাড়ায় থাকি। তো আজকে তো অনেকগুলো মাছ এনেছে, এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা রান্নাই আমার হয়ে গিয়েছে। তো এই মাছগুলো তাড়াতাড়ি করে ভাজা করে নিচ্ছি, নিয়ে রান্নাবান্না করব। চলো আজকে তোমাদের সাথে আমার গোপু সোনার একটা গল্প, মানে গল্প না, এটা আমার এক অনুভূতি বলতে পারো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, আমার গোপু সোনাকে সকালবেলা উঠেই তো আগে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়ে আগে ওকে আমি সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিই। কিন্তু কি জানো, যেদিন হয়তো দেরি হয়ে যায় সংসারের কাজে, মেয়েদের তো নানা রকম থাকে, হয়তো কেউ বাড়িতে এসে গেল, সেদিন হয়তো একটু দিতে দেরি হয়ে গেল, হয় না, নিয়মের অনিয়ম হয়ে যায়। তো সেদিন কি হয় জানো, যদি ওকে খেতে দিতে আমার যেদিনকে দেরি হয়ে যাবে, সেদিনকে তোমাদের বন্ধু রুদ্র ও কিন্তু কিছুই খেতে চাইবে না। মানে অটোমেটিক্যালি সেদিন ও সিমটম দেখাবে যে ও কিছুই খেতে চাইছে না। মানে এটা না আমার একটা অদ্ভুত লাগে জানো, তখন আমার খেয়াল পড়ে যে না, ও তো খায়নি গোপু সোনা, তাই হয়তো ও খাচ্ছে না। জানি না এটা আমার বিশ্বাস, ভক্তি, না ভালোবাসা, না গোপু সোনার আশীর্বাদ, সেটা আমি বলতে পারবো না, সেটা একান্তই নিজস্ব অভিজ্ঞতা। তোমাদের বাড়িতে তো অনেকেরই গোপুসোনা আছে, তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও তো কার কী অভিজ্ঞতা আছে গোপুসোনার। গোপুসোনার অনেক গল্পই শুনি। চলো এবারে ঝোলটা বসিয়ে দিয়ে, মানে মাছের ঝালটা বসিয়ে দিয়ে রুদ্রকে তাড়াতাড়ি করে তৈরি করে নিই। ওর ব্যাগটা গুছিয়ে দেবো, জলটা, টিফিনটা, তারপরে ওকে স্নান করাবো, করিয়ে রেডি করিয়ে ওকে খাইয়ে দাইয়ে একেবারে তাড়াতাড়ি করে চলো রেডি করে নিই। আর এই চুনো মাছগুলো না, মানে কাটতে ধুতে রান্না করতে যতটা সময় লাগে না, খাওয়ার সময় যে এত ভালো লাগে কি বলবো। মানে কাটাপোনা মাছ একদম খেতেই ভালো লাগে না, কিন্তু ছোটো মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এক একজন এক এক রকম মাছ ভালোবাসে, তাই ওই অল্প অল্প করে আনা হয়, এই এটা খাবে না ও ওটা খাবে না, যেটা হয় বাড়িতে, সবাই তো সব কিছু খায় না, 5 জন মানুষ থাকলে সবাই সব কিছু খায় না। তো যে যেটা ভালোবাসে তার জন্য সেটাই করতে হয়। এটাই তো 5 জনে একসাথে থাকার আনন্দ বলো। কষ্ট হলেও দিনের শেষে কিন্তু আনন্দটা অনেকটাই পাওয়া যায়। তো চলো আর বকবক করবো না, রুদ্রকে চলো দিয়ে আসি। তো দেখো রুদ্র এদিকে সামনেটায় বসেছে, আমি তার মানে তার ঠিক আছে তুমি চুপ করে বসো, আমি ক্যামেরাটা অন করে নিই, তোমাদেরকে দেখাবো। আর এই সময়টা কি বলি, এই সময়টা আমার দিনের সবথেকে ভালো সময়। এই মা ছেলেতে মিলে যখন এই টোটো করে যায়, কি ভালো যে লাগে। টোটো চাপতে চাপতে দুজনে মিলে গল্প করতে করতে যাই। ওরও যে মানে কত গল্প থাকে তোমাদের কি বলবো। আমরা ভাবি ছোট বলে ওদের কোনো গল্প থাকে না, না গো বন্ধুরা। তুমিও দেখবে তোমার বাচ্চার সাথে গল্প করবে, ও কত কথা বলবে, ওর স্কুলের কথা, ও কী ভাবে সেই কথা। মানে ও, তুমি যদি ওর সাথে গল্প করো বন্ধুর মতো, ওর মনের যত কথা, যত ভাবনাগুলো না, সব কিছু তোমাদের সাথে বলবে। হ্যাঁ, আমি এটা মেয়ের সাথেও করতাম, জানো তো, মেয়ে আমার ভীষণ ভালো বন্ধু।
আর মেয়েরও আমিও একমাত্র ভীষণ ভালো বন্ধু দুজনেই, যার জন্য বাইরের বন্ধু বান্ধবের কোনো দিন প্রয়োজন হয়নি ওর। এত বড় হয়ে গেছে এখনও পর্যন্ত মাই সব। আর ছেলেরও ঠিক তাই। কার্তিক দুটোকে দেখো একবার, কার্তিক পুজো গেছে না আগের দিন, দেখো কত কার্তিক। আর এই দুটো কার্তিক দেখেছো, এটা একজনের বাড়িতে মানসিক করা পুজো ছিল জানো তো, মানে বাচ্চার হাইটের কার্তিক ঠাকুর দেবে তারা। কি ভালো লাগলো, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম গো। আর এই মন্দিরটা দেখেছো, পুরো একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো না? আর এই বাচ্চাগুলো মাঠে খেলছে, আর রুদ্র বলছে মা আমিও খেলবো ওদের সাথে। আমি বলছি ঠিক আছে একদিন নিয়ে আসবো, ওটা অন্য স্কুলের বাচ্চা। আর এই দেখো কোয়েশ্চেন পেপারটা নিয়ে নিলাম, বুঝলে, বললাম না আর একটা শিট নেব। তো তাড়াতাড়ি করে এবার ওকে স্কুলে ডিপোজিট করে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে এককাল খেয়ে নেব কোনো রকমে, খেয়ে যেহেতু দেরি হয়ে গেছে ফিরতে, অনেকটাই বিকেল হয়ে যাবে। সো খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো। তো ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি। আর শাড়িটা কেমন লাগছে গো, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। না এটা আমার পুরনো শাড়ি গো, আমার 5-6 বছর আগের শাড়ি এটা। কিন্তু ওই কাচিয়ে ধুয়ে তোমাদের দাদাভাই কাচিয়ে এনে দিয়েছিল বসিরহাটের বেঙ্গল লন্ড্রি থেকে। 150 টাকা করে নিয়েছে জানো। তোমাদের ওখানে কত নেয় বলো তো কাপড় কাচাতে, মানে পালিশ করতে, ড্রাই ওয়াশ করতে? আর এই ব্লাউজটা দেখেছো, এই ব্লাউজটা না আমার মামা এসেছিল না, দিয়ে গেছে। দুটো ব্লাউজ দিয়েছে, একটা লাল একটা রানী কালারের। তো কি বলবো তোমাকে, মানে ব্লাউজের পিছনটা দেখলে ওর যে ফুলটা শিউলি ফুল মতো, কি ভালো লাগছিল আমার। আর আমার তো সাদা লাল শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, প্রচুর সাদা লাল শাড়ি আছে আমার জানো তো, ভীষণ ভালো লাগে। বিশেষ করে কী বলতো, অফিস ওয়্যারে পুজো দিতে যাওয়াটা তো আছেই ম্যান্ডেটারি, কিন্তু কী বলতো অফিস ওয়্যারের ক্ষেত্রে না আমার ভীষণ ভালো লাগে। আর আজকে একটা মিটিংও আছে, সেই জন্য স্পেশালি এই শাড়িটা পরেছি। অফিসে যাব, প্রিমিয়াম পয়েন্টের টাকা আছে সেটা দেব, দুটো নিউ পলিসি আছে সেটা অ্যাডজাস্ট করব, একজনের নমিনি চেঞ্জ হবে সেটা, মানে অনেকটা কাজ আছে। তো সেগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে সারবো, সেরে কখন মনে হবে বাড়ি ফিরবো। আর কি বলতো অফিসের মধ্যে গিয়ে না সব দিন ভিডিও করা সম্ভব হয় না। তো কেউ যদি তেমন কেউকে পাই যে বলি একটু ভিডিও করে দে তো, তাহলে হয়, নাহলে সবসময় দেখানো সম্ভব হয় না। মানে কি বলতো খুব অকওয়ার্ড লাগে, সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে, দেখেছো মানে ক্যামেরাটা অন করেও আমি লজ্জা লাগছে বলে নামিয়ে নিয়েছি। ভাবছে কী করছে দিদিভাইটা, আবার ভিডিও বানাচ্ছে কেন অফিসের। আমাদের অফিসটা খুব সুন্দর, একদিন দেখিয়েছি না। তো কাজকর্ম সারা হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরবারই। দেখছো এই দোকানটা আমার পার্মানেন্ট দোকান, টেস্ট অ্যান্ড বাইট বসিরহাটের। এখান থেকে পেস্ট্রি আমাকে নিতেই হবে আমার ছেলে মেয়ের জন্য, ওরা ওইটাই খেতে ভীষণ ভালোবাসে। তো এই দুটো নিয়ে নেবো এখান থেকে। দোকানটাও খুব সুন্দর গো, খাবারের গন্ধে মমো করতে থাকে, ভেতরে ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না আমার। খুব ভালো। আর এই প্রাণের শহর বসিরহাট তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে না বলো? তো ওই দেখো বাড়ি ফিরে চলে এসেছি, একদম শান্তি। দেখো ছেলে দেখছে একদম রেডি হয়ে আছে। আর এই দেখো আসার সময় না এই গাছটা কিনে এনেছিলাম, তো ভাবলাম বসিয়ে নিয়ে, টবটা কেনা হয়নি, টবের গাছটা মানে দোকানটা বন্ধ ছিল, মাটির টব যেখান থেকে কিনি বন্ধ ছিল, সেই জন্য আসার সময় কিনতেও পারিনি। তো ভাবলাম থাক এই রঙের বালতিতে আপাতত বসিয়ে রাখি, এর পরের দিন মাটির 2-3টে টব কিনে আনবো, এনে বসিয়ে দেবো। এটা কি জানো, মধু ফুল গাছ, এই বড় বড় ফুল হয় না লাল, এটা তো বললো নার্সারি থেকে লাল রঙের ফুল হবে, দেখি এখন কি হয়, লাল হয় না গোলাপি হয়। তো খুব ভালো লাগে, বেশ বড় বড় থোকা থোকা ফুল হয়। এই ফুল দিয়ে না আগে মেয়ে যখন ছোট ছিল তখন ওই ওর যখন রথ সাজাতাম, সেই রথের ওই ফুলগুলো লাগিয়ে দিতাম, খুব ভালো লাগতো। আর গাঁদা গাছটা বারবার দেখাই আমি, কি জানো তো ঠাকুরের ফুল ফেলতাম একটা টবের মধ্যে, সেখানেই একটা চারা হয়েছিল, সেই চারার ডোগা কেটে কেটে বসিয়েছি, সেখান থেকেই এত ফুল হয়েছে। ফাইনালি সন্ধেবেলা চলে এসেছি বিয়েবাড়ি, শীতের প্রথম বিয়েবাড়ি আমাদের। শীতকালের বিয়েবাড়ি মানে ভীষণ আনন্দ, কেন বলো তো? এক তো খেয়ে শান্তি, প্রথম কথা, যে উদ্দেশ্যে বিয়েবাড়ি যাই। যদিও আমরা সবাই সাজুগুজু করে যেতেই বেশি ভালোবাসি, তবুও খাওয়াটা তো একটা থাকেই বলো। শীতকালে খেয়ে আইটাইও করবে না, সেজে গুজেও কষ্ট হবে না, ঘেমেই নিয়ে তো স্নান হয়ে যেতে হয়। শীতকালে সেজে গুজে বিয়েবাড়ি যেতে বেশ ভালো লাগে। আর বাইরেটা কি সুন্দর সাজিয়েছে বলো, সিংহটা দেখেছো কি সুন্দর লাগছে, আর এই গাছকৌটোটা খুব ভালো লাগছে। এটা বাইরের গেট, অনেক দিকেই সাজিয়েছে, এটা ভেতরের এন্ট্রান্সটা, মানে যেখানে বিয়ে হচ্ছে। আর চলো তোমাদেরকে একটু বরকনেকে দেখিয়ে আনি। এই দেখো বিয়েটা আরম্ভ হয়ে গেছে, কি ভালো লাগছে না? অনেকটা ভিড় জানো তো, জুতোটা খুলে ভেতরে ঢুকে, যেহেতু এটা মানে মণ্ডপ তো, চণ্ডী মণ্ডপ তো, এখানে দুর্গা পুজো হয়, দুর্গা দালান যাকে বলে আর কি, সেই জন্য জুতোটা বাইরে খুলে চলো ভিতরে ঢুকি, তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে আনি, কি সুন্দর লাগছে ওদেরকে দেখতে। হ্যাঁ খুব ভালো লাগছে, কি মিষ্টি লাগছে দুজনকে, খুব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে। আর শীতের বিয়েবাড়ি মানেই খুব আনন্দের, শীতের একটা প্রথম বিয়েবাড়ি, শীতকাল পড়েছে মানে আমার পরপর হয়তো অনেকগুলি বিয়েবাড়ির নেমন্তন্ন পড়বে, আগের বছরও পড়েছিল 3-4টে। খুব ভালো লাগে শীতকালে বিয়েবাড়ি যেতে। আর এই বরকনেকে ভালো লাগছে। আর দেখি রুদ্র কী করছে না, রুদ্র বাইরে দাঁড়িয়ে আছে, আমি বলছি জুতোটা খুলে আয়, ও সেই দরজার ওখানেই দাঁড়িয়ে আছে, শেষ পর্যন্ত ও চলেই আসবে।
আর এই পাশে না অনেক তত্ত্ব রাখা আছে, বেশিরভাগ তত্ত্বই ভেতরে রাখা আছে। তো চলো কতটা পারি দেখি, তোমাদেরকে দেখাই। তত্ত্ব দেখতে কি ভালো লাগে না? খুব ভালো লাগে, তত্ত্ব সাজাতেও ভালো লাগে। এই দেখো রুদ্র দেখেছো দাঁড়িয়ে আছে, বারবার বলছি চলে আয় বাবা, জুতোটা খুলে ভেতরে আয়। তো ফাইনালি ও আসবে আমার কথা শুনে, দেখো ডাকছি চলে আয় বাবা, ওই তো জুতোটা খুলেছে, খুলে আমি বলছি ভেতরে আয়। আর এই চলো তত্ত্বগুলো দেখাই। দেখো এটা দানসজ্জার জিনিস দিয়েছে, আর তত্ত্বগুলো দেখো কি ভালো লাগছে। ওই দেখো নিমকি দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? এই তত্ত্বের নিমকিগুলো খেতে যে কী ভালো লাগে, খুব সুন্দর করে সাজিয়েছে বলো তত্ত্বটা, খুব সুন্দর করে সাজিয়েছে। আরও তত্ত্ব আছে, সেটা ভেতরে আছে। যাক বাবা, ভগবান ওদের ভালো রাখুক, ওরা একটা সুন্দর জীবনযাপন করুক, হ্যাঁ এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর রুদ্রকে কেমন লাগছে বললে না তো একবারও? কোট প্যান্ট পরেছে শীতের বিয়ে বাড়ি বলে, কেমন লাগছে বারবার বলছে আমাকে কেমন লাগছে মা, আমাকে কেমন লাগছে। ওদিকে তো দেখো বর কনে তো বিয়ে হচ্ছে বলে গিফটটা যে কীভাবে দেবো, তো ভাবলাম কনের মাকেই দিয়ে আসি। তো মেয়েকে বললাম কনের মাকেই চল দিয়ে আসি গিয়ে যাই। কনের মা কে বলবে বলো, দেখে যেন মনে হচ্ছে দিদি না, ভারী মিষ্টি লাগছে কনের মাকে, খুব সুন্দর লাগছে। আর বিয়ে বাড়িটা বললে না তো, বিয়ে বাড়িটা কেমন হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু। এই জায়গাটা কি বলো তো, ওটা সেলফি জোন হয়েছে, তারপর এখানটায় ওই স্নান হয়েছিল, মানে গায়ে হলুদ যেখানে হয় সেটা হয়েছিল, ওই দেখতে পাচ্ছ পদ্ম মতো, ওটা ওইখানটা হয়েছিল। খুব সুন্দর করে সাজিয়েছে গো বিয়েবাড়িটা, খুব আমরা এনজয় করেছি, অনেক ফটো তুলেছি, শর্টস বানিয়েছি, সেগুলো তো তোমরা আগেই দেখেছো। আর ভিডিওটা এডিট করতে পারিনি গো, সময় হয়ে ওঠে না, লং ভিডিও তো সময় হয়ে ওঠে না যে ভিডিওটা এডিট করতে। তো একটা লং ভিডিও এডিট করতে তো ভয়েস ওভার দিতে অনেকটা সময় লাগে, একটু ফাঁকা সময় লাগে। তো এখন কটা বাজে জানো, এখন রাত 1:25 বাজে, এই সময় আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। কেন বলো তো, মানে পরিবেশটাও শান্তশিষ্ট আছে, বাইরের সাউন্ডটাও আসবে না, আর নিরিবিলি মনে ভয়েস ওভার দিতে হবে। যারা মনে করো একজন ক্রিয়েটারের জীবন খুবই সহজ, বা ছবি তুললাম আর ছেড়ে দিলাম, না গো, একবার নিজেরা করে দেখো তাহলে বুঝতে পারবে। একজন কন্টেন্ট ক্রিয়েটারের প্রচুর পরিশ্রম থাকে, একটা ভিডিও বানানো থেকে, আপলোড করা থেকে, তাকে ভয়েস ওভার দেওয়া থেকে, অনেক কিছু থাকে গো। সহজে কোনো কিছু হয় না, শুধু ক্রিয়েটার বলে নয়, জীবনে কোনো কিছুই সহজে হয় না। আর সহজে যেটা পাওয়া যায় সেটা বেশি দিন থাকেও না, তাই পরিশ্রম করে যেটা পাওয়া যায় সেটা অনেক দিন থাকে। দেখো না, এত কষ্ট করি বলেই আজকে এত 67,000-এর নিয়ার অ্যাবাউট 68,000 হতে যাচ্ছে আমার এই ইউটিউব পরিবারটা। এই পরিবারটা আমার কাছে বিরাট বড় আপন জায়গা। এই যত কষ্টই হোক না কেন, হাজার কষ্টের মাঝখানেও ভিডিও বানাতে থাকি। কেন বলো তো? কারণ আমার এই ভালোবাসার মানুষগুলো, এই পরিবারগুলো মুখ চেয়ে বসে থাকে কখন দিদিভাই ভিডিওটা দেবে, রুদ্রকে দেখতে পাবো। তো সেই ভালোবাসার জন্যই না কষ্টটার কষ্ট মনে হয় না। হ্যাঁ, আর যারা নেগেটিভ কমেন্ট করো, সেটা বেশিরভাগই খুব নিয়ারেস্ট লোকজনই হয়। কারণ আমার পরিবারের কেউই এইটা করে না, সবাই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমার মনে হয় কী বলো তো, যারা নেগেটিভ কমেন্ট করে বা যারা ভাবে, তাদের জীবনে কী বলো তো অনেক দুঃখ আছে, সেই জন্যই তারা সারাদিন ধরে এই নিয়েই ভাবতে থাকে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, ওইসব মানে অন্যকে নিয়ে চর্চা না করে, পরনিন্দা পরচর্চা বন্ধ করে দিয়ে সারাদিন প্রোডাক্টিভ কিছু করো, ভালো কিছু কাজে ব্যস্ত থাকো, দেখবে তোমাদের এই হতাশা দুঃখগুলো না চলে যাবে, ভালো লাগবে। শুধু অর্থ উপার্জনের জন্যই যে কাজ করতে হয় সেটা কিন্তু নয়, নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য অনেক সময় আমাদের কাজকর্ম করতে হয়। তো দেখবে ভালো কিছু করো, শুধু যে ভিডিও বানাতে হবে তা না, তুমি যেটা পারো, তোমার যে কাজটা করতে ভালো লাগে। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ ভালো সেলাই করে, কত কি করতে পারে, কেউ রান্না করতে পারে ভালো। তো যে যেটা পারে করতে, সেটাকেই নিয়েই ব্যস্ত থাকো। অন্যের প্রতি চর্চা করে, অন্যকে নিয়ে নিন্দা মন্দ করে সময় নষ্ট করো না। হ্যাঁ, আমার তো ভালোই লাগে না, আমার তো একটু সময়ই হয় না, আর সত্যি কথা বলতে ভালোই লাগে না। হ্যাঁ, তো যাই হোক, আমি এগুলোকে ইগনোর করতে ভালোবাসি, তবুও মনে হলো একটু বলা দরকার, সেই জন্য বললাম। আমি এগুলোকে একদমই নিই না, আমি ইগনোর করতে ভালোবাসি। আর সময় নেই জানো তো, এত ব্যস্ত থাকি নিজের কর্মজীবন নিয়ে, তো সেটাই আমি নিয়ে ভালোবাসি কাজকে, এবং সবাইকে, নিজের পরিবারের লোকজনকে কীভাবে ভালো রাখবো সেটা নিয়েই আমি ভাবতে থাকি। তো সেলফি জোনটা এত সুন্দর, যেই পারছে সবাই ছবি তুলছে, এত ভালো লাগছে, সুন্দর করে সাজিয়েছে। আর আমার মেয়েকে কেমন লাগছে লেহেঙ্গাটা পরে, এই লেহেঙ্গাটা না আমার মা দিয়েছিল পুজোর সময়। তো খুব সুন্দর, এত সুন্দর কালারটা বলতে নেই, আর ওর গায়ে না খুব ভালো লাগছে, মানে স্কিন টোনের সাথে যেন মিশে গিয়েছে। তো মেয়ে বারবার বলছে, মা দিদা দেখো কি সুন্দর করে মানে পছন্দ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো, ব্লাউজটাও ভালো বানিয়েছে, ভালোই লাগছে ওকে। আর এই ড্রেসগুলো পরলে না ওকে খুব বড় বড় লাগে, মানে যত না বড় তার থেকে মনে হয় বেশি বড় লাগছে, কলেজে পড়ে এরকম একটা মনে হয়। তো দেখেছো আমি মা ছেলেতে কত ছবি তুলছি বিভিন্ন রকমভাবে। আরে স্বস্তিক চিহ্নটা কি ভালো লাগছে না, দুটো পাখা,
মানে খুব সুন্দর করেছে, মানে ক্রিয়েটিভিটিটা যে করেছে, প্যান্ডেলটা সাজিয়েছে খুব সুন্দর করেছে। এখানেই তো একটা মানে ক্রিয়েটিভিটির সার্থকতা বলো, যে আমাদের ভালো লাগছে, যারা দেখছে তাদের ভালো লাগছে। এই জায়গাটা দেখো, যেটা হলো বরকনে বসার জায়গা, পিছনের পোর্শনটায় আমরা চলে এসেছি। কিন্তু যেহেতু দেখলে তো ওখানে বিয়ে হচ্ছে, তো সেই জন্য ওরা ওখানে বসে নেই। দেখো না এবারে কী হয়, আমি বলছি মেয়েকে চল তোর আর ভাইয়ের ওখানে গিয়ে খানিকটা ছবি তুলে নিই, কারণ ওরা তো এখন নেই এই সুযোগে, চল তোদেরকে খানিকটা ছবি তুলে নিই। আর এটা হলো খাওয়ার জায়গা পাশটাতেই। ওই পাশে জানো তো অনেক সন্ধ্যাবেলার অনেক স্ন্যাক্সের স্টল ছিল, কিন্তু আর খাইনি গো। অলরেডি রাত তখন 9টা 9:30 বেজে গিয়েছে, 10টা বাজে। এখন যদি পকোড়া কফি টফি খাই না, রাতের বেলা আর খেতেও ইচ্ছা করবে না, আর অসুবিধা হবে। সেই জন্য এই দেখেছো ওদের দুজনকে বলছি চল, ঝাড়বাতিটা কি ভালো লাগছে না। তো ওই যে একটা বোনও ওখানে, দিদি ভাইও ছবি তুলছিল বাচ্চাটা, তো আমি বললাম পাশে গিয়ে বসো, তোমাদের সব ছবি তুলে দিই। তো এইখানটা কি ভালো লাগছে না, সুন্দর লাগছে। আমি বললাম বসো, রুদ্রকেও বেশ সুন্দর লাগছে এই কোটটা পরে। তাই বললাম ছবি তুলে নাও। তারপরে গিয়ে কী বলো তো, একেবারে মেন কোর্সে খাওয়াটা খেয়ে নেবো, রাতের খাওয়াটা। আবার বাড়ি ফিরতে হবে তো, ঠান্ডাটাও তো বাইরে বেশ পড়েছে, বাচ্চাটার আবার ঠান্ডা লেগে যাবে, পরীক্ষা না। যদিও রুমালটা কানে বেঁধে নিয়ে গেছিলাম, ব্যাগে রেখে দিয়েছি। প্যান্ডেলের ভিতরে কিন্তু ঠান্ডা লাগছে না, কারণ লোকজনের একটা গরম আছে, আর চারিদিকে তো ঘেরা, ওখানে বোঝা যাচ্ছে না। কিন্তু বাইরে বেরোলেই না ঠান্ডাটা বেশ ভালোই বোঝা যাবে। আর চলো এবারে তাহলে বেশি কথা না বলে চলো খেয়ে নিই, বুঝলে? খেয়ে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে, পরের দিনের সকালের জন্য আবার তৈরি হতে হবে, গোছাতে হবে। তো সবসময় ব্যস্ততা থাকে, যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ পর্যন্ত খেয়ে নেবো। কী বলো তো, বিয়েবাড়িতে আসলে একটু ফুচকা পকোড়া খেতে বেশ ভালো লাগে, কিন্তু কী বলো তো, সন্ধে সন্ধে যদি আসতাম তাহলে বেশ হতো ব্যাপারগুলো। রাত 9:30 10টার সময় আর এইগুলো আর খাওয়া যায় না। ফুচকা তো এখন খাবোই না, কারণ আমি খেলে কী বলো তো, বাচ্চাটাও খেতে চাইবে, মেয়েটাও খেতে চাইবে, ফলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, তেঁতুল জল আছে। তো খাবারের এখানে চলে এসেছি। খাবারের এখানে কী বলো তো, খেতে দিয়েছে। প্রথম দিকে একটু ভিডিও করছিলাম, কিন্তু এক হাতে ক্যামেরা ধরবো না, ছেলেকে খাওয়াবো না নিজে খাবো, সেই জন্য বেশি কিছু আর দেখাতে পারছি না। মেনুটা দেখে নাও কেমন লাগছে, খুব সুন্দর। মাটন আছে, অনেক কিছু আছে, চিংড়ির মালাইকারি থেকে শুরু করে ফিশ ফ্রাই থেকে শুরু করে প্রচুর কিছু আছে। আমি আর ছেলে না এই দিকটায় বসেছি। তো মেয়েকে বলেছিলাম যে তুই একটু আমাদের ভিডিও করে দিস, সে আর হয়নি, রাত হয়ে গেছে তো খাবার তাড়াতাড়ি। এই দেখো আমার এক বান্ধবী, ও LIC করে, জানো তো, ও বারাসাত ব্রাঞ্চে, ওর নাম সঙ্গীতা। তো ওকে বললাম এই একটু হাই কর, তো একটু হাই করলো। সবাই তো চেনাশোনো, গল্প করতে ভালো লাগে। বিয়ে বাড়িটা কী বলো তো ভালো লাগে কেন বলো তো, প্রচুর মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, কী ভালো লাগে, গল্প করতে করতেই সময় চলে যায় বলে, এর সাথে কথা ওর সাথে কথা। ওই দেখো আর এক বান্ধবী, রুমা ওর নাম, ও আবার বলছে কথা বলছে না, ও LIC করে না, ও একজন ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে। তো ফাইনালি আমরা খেতে বসেছি। আর রুদ্র দেখো কী করছে, রুদ্র সবসময় হনুমানের মতো, মানে ও হনুমানজির এত বড় ভক্ত, এইসব খাবার দাবারের সামনে হনুমানের নাম করাটাও ঠিক নয়, কিন্তু ছোট মানুষ তো কী বলো তো, ও তো বোঝানো যায় না, ঈশ্বর জানেন। ও শিশু মন, ও ভীষণই ভক্ত হনুমানজির। ওই দেখো সব সময় হনুমানের, সব শুধু বলবে কী বলো তো, কখন পুজো হবে, হনুমানজির প্যান্ডেল করে পুজো হবে। তো আমাদের এই দিকটা তো সেইভাবে হয় না। আছে বেড়াচাপায় একটা মন্দির আছে, সেইখানে হনুমান জয়ন্তীতে পুজো হয়। তো এবারে ভেবেছি ওখানে একটু নিয়ে যাব, বারবার বলে। দেখো মা ছেলেতে কী করছি, দেখো কাণ্ডটা দেখো, সারাক্ষণ কি একেবারে ট্রফি জিতেছি। ট্রফির নাম কি বলো তো, রুদ্র। আরে দেখো প্রথমে দিয়ে দিয়েছে বেবি নান, তো এইটুকুনি ছবি তুলতে পেরেছি। তারপরে ক্যামেরা ধরবো না খাওয়া দাওয়া করবো, তো আর পারিনি ফাইনালি। আর আসার পথে কি করেছি বলো তো, পানের স্টল থেকে পান নিয়েছি। আর আইসক্রিম নিয়ে একটা কথা বলি, এই বিয়েবাড়িতে আমার ছেলে কিন্তু যায় কিন্তু শুধু আইসক্রিম খাওয়ার জন্য। এখন আইসক্রিমটাকে কিভাবে যে ওকে মানে খাওয়াবো না তার প্ল্যানিংই করছি। খাবো কি, আমি তো ভাবছি যে ও কখন আইসক্রিম দিতে আসবে, আর ও সেটাকে কী করে ওর থেকে লুকাবো। তো দেখো খাওয়ার সময় ওকে খেতে দিইনি, ওকে বলেছি আইসক্রিমটা একটা সুন্দর মানে কাপ টাইপের করে দিয়েছিল, তো ওকে না আমি বুঝতে দিই না, আমি বলেছি এটা আইসক্রিম না, এটা একটা অন্য খাবার। ওইটা হাতে করে নিয়ে এসেছি, বাইরের দিকে এসে বসেছি, বসে ওটাকে কী করছে বলো তো, ওর তো বায়না করছে, ও বুঝতে পেরেছে যে ওটা আইসক্রিম। তো কখন ভাবছি ওটাকে গলাবো, মানে গলিয়ে ওর ঠান্ডাটা অনেকটা কমিয়ে দিয়ে তারপরে একটুখানি ওই 1 চামচ 2 চামচ ওর গালে দিয়েছি, বাকিটা সব আমি খেয়ে নিয়েছি। মেয়েও খায়নি, ওকেও খেতে দিইনি। 3টে আইসক্রিম আমি খেয়েছি, ডায়েটের পুরো সত্যানাশ হয়ে গেছে। মানে আজকে এতদিন ধরে যে ডায়েট করেছি, 3টে আইসক্রিম খেয়ে সব ডায়েট চলে গেছে আমার। তো পানের এখানে এসেছি, পানের স্টলে পান খাবো কি, পানের স্টলটায় দেখতেই বেশি ভালো লাগে, কি সুন্দর করে সাজানো। দাঁড়াও তোমাদেরকে দেখাই, কি ভালো লাগছে। এই লাল লালগুলো দেখছো, এইগুলো কি বলে আমি জানি না, ওগুলো খেতে আমার খুব ভালো লাগে। কি সুন্দর একটা পিপারমেন্ট দেওয়া থাকে। ওই পানের যে বানাচ্ছে সে কাকু বলছে তারাও আমাকে একটু ভালো করে ছবি তুলে নাও, তোমরা তোমরা একজন ইউটিউবার। আমি বলছি হ্যাঁ, সবাই এখন ইউটিউবার, যার হাতে মোবাইল আছে সেই এখন ইউটিউবার। সবাই তার ক্রিয়েটিভিটিটাকে দেখাতে চায়, এটাকে তো বাহবাই দেওয়া উচিত বলো।
তো দেখো পানটা দিচ্ছে, তো নিয়ে নিলাম পান। আমার ছেলে আবার বলছে আমাকে 5টা পান দাও, 5টা পান দাও। আর এই দেখো ছবিটা কি ভালো লাগছে, পৃথা অ্যান্ড রাহুল। হ্যাঁ, ওদের আজকে ওয়েডিং। তো তোমরাও সবাই কামনা করো ওরা যেন খুব ভালো থাকে। আমার এক পলিসি হোল্ডারের মেয়েও, তো খুব ভালো করে ওর বাবার 2টো মেয়ে, তো এই বড় মেয়ের বিয়ে হলো, আর ছোটো মেয়ে অনেকটাই ছোট, স্কুলে পড়ে। তো খুব ভালো হয়েছে। আর এই দেখো খাওয়ার প্যান্ডেলে ঢোকার এর আগেরটা তখন তো তোমাদের দেখানো হয়নি, ভেতর দিক দিয়ে ঢুকে গিয়েছিলাম। এই দিকটাও কি সুন্দর করে সাজিয়েছেন, এখানে দাঁড়িয়ে তো অনেকটা ছবি তুললাম, শর্টস বানালাম, অনেক কিছু করলাম, যা আমাদের হয় আর কি। আমাদের ক্রিয়েটারদের তো কোথাও গিয়ে খাবো কি, খাওয়ার আগে সেটাকে নিয়ে কখন ছবি তুলবো, যেখানে যাব সেই ব্যাপারটা না আমরা এনজয় করাতে গিয়ে বলো তো, ওটাই আমাদের এনজয়মেন্ট। আমরা যে ভিডিও বানাবো তোমাদেরকে কীভাবে, তোমাদের সামনে সেটাকে কীভাবে প্রেজেন্টেশন করবো, কীভাবে তুলে ধরবো সব কিছুকে, তোমরা দেখে আনন্দ পাবে, ওটাতেই আমাদের আনন্দ। বিশ্বাস করো বন্ধুরা, যারা তোমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার, এই অনুভূতিটা তোমরাই বুঝতে পারবে। হ্যাঁ, যে আমরা আমাদের দর্শকদের জন্য, আমাদের ভালোবাসার এই পরিবারের মানুষদের জন্য আমরা কতটা পরিশ্রম করি। যেখানেই যাই না কেন, যাই করি না কেন, সব মনে হয় কখন ক্যামেরাবন্দি করবো আর তোমাদের সামনে তুলে ধরবো। তো শোনো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর একটু কমেন্ট করো। তোমাদের কমেন্ট মানে শুনলে আমাদের ভালো লাগে। তো আজকের মতো এখানেই রাখি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।